উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের ১৬ জেলায় সব পেট্রোল পাম্প বন্ধ। জ্বালানি সংকটের শঙ্কায় পরিবহন চালকরা। এখন আমার গাড়িতে তেল নাই, আমি তো জানি না। আমি নর্মালি আসছি সকালবেলা তেল ভরতে। যদি আজকে আমরা গাড়ি চালাই সেখানে তেল না পেলে আগামীকাল হলো আমাদের গাড়ি চলতে সমস্যা হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বাতিল। মধ্যরাতে ঘোষণা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করা হলো। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। চলছে আমবয়ান ও জিকির আজকার। আল্লাহর দিন যাতে দুনিয়ার মধ্যে ফেজা কায়েম হয়ে যায়, সমস্ত মানুষ যাতে হেদায়েত পাওয়া যায়। আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেয় এবং আমাদের দেশের উপর শান্তি বর্ষিত হোক। আমাদের উদ্দেশ্য আগামীতে নাজাতের জন্য, সকল দেশের মঙ্গলের জন্য এবং আগামী যাতে সবাই শান্তি শৃঙ্খলা বসবাস করতে পারে। আজ জমা পড়ছে আরো 2 সংস্কার কমিশনের প্রতিবেদন। জনপ্রশাসনে 100টি সুপারিশ দুপুরে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। কুষ্টিয়ায় চুরির অপবাদ দিয়ে কলেজ ছাত্রীকে আটকে রেখে নির্যাতন, মুক্তিপণ আদায়ের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে। যশোরে ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ধসে পড়েছে অন্তত 80টি বসতবাড়ি, উদাসীন পানি উন্নয়ন বোর্ড। এবং সুইডেনের অরিব্রো শহরে আততায়ীর গুলিতে অন্তত 10 জন নিহত, হামলাকারী শনাক্তে কাজ করছে পুলিশ, সতর্ক থাকার নির্দেশ। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সাথে আছি জ্যোতি সরওয়ার। উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক শ্রমিকরা। গেল 29শে জানুয়ারি নওগাঁয় বিনা নোটিসে সড়ক ও জনপদ বিভাগ কয়েকটি পেট্রোল পাম্প উচ্ছেদ করে দেয়। এর প্রতিবাদে মঙ্গলবার রাতে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা দেয় রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় বাঘাবাড়ী নৌবন্দরের ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল ও বিপণন বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়। ফলে বুধবার সকাল 9টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ পেট্রোল পাম্প। রাতে এই ঘোষণা আসায় তা জানতেন না চালকরা, ফলে সকালে পেট্রোল না নিয়েই ফিরতে হচ্ছে চালকদের। উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক শ্রমিকরা। এই বিষয়ে আরো জানাতে বগুড়া ও পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায় ও রাশিদুজ্জামান বাবু। প্রথমে যাচ্ছি বগুড়ায়। সঞ্জু, কেন এই কর্মসূচি? এতে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে যান চালকদের? জানাবেন বিস্তারিত। চৈতি, রাজশাহী এবং রংপুর বিভাগে কিন্তু আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সকল পেট্রোল পাম্পে কিন্তু ধর্মঘট ঘোষণা করা হয়েছে। হঠাৎ এই ঘোষণার কারণে বিপাকে কিন্তু পড়েছে সাধারণ মানুষ, যদিও অধিকাংশ পেট্রোল পাম্পের কর্তৃপক্ষরাও জানে না যে আজকে ধর্মঘটের ঘোষণা এসেছে। আমরা সকালবেলায় বগুড়া শহরের যে উল্লেখযোগ্য ফিলিং স্টেশন এবং পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে খোঁজ নিয়েছি। প্রধান যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো তাদের যে কর্তৃপক্ষ তারা ধর্মঘট সম্পর্কে জানলেও অধিকাংশ পেট্রোল পাম্পে কিন্তু আমরা দেখেছি যে সেখানে তাদের যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু জানেই না যে আজকে ধর্মঘট, এবং তারা কিন্তু স্বাভাবিকভাবে তেল যে প্রদান করা সেখানে কিন্তু করছে। আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি শহরের দত্তবাড়ি, এখানেও কিন্তু আপনি দেখতে পারবেন যে মোটরসাইকেল চালকরা তারা অন্যান্য দিনের মতোই আসছেন এবং তাদেরকে কিন্তু তেল পরিবহন করা হচ্ছে। তবে অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন পাম্পগুলো রয়েছে, বগুড়ার যে উল্লেখযোগ্য বগুড়া ফিলিং স্টেশন থেকে শুরু করে মেহেরা পাম্প থেকে শুরু করে বগুড়ার উল্লেখযোগ্য বড় বড় যে পাম্প, তাদের কর্তৃপক্ষের সাথে আমার সকালেই কথা হয়েছে। তারা যেটি বলছেন যে গতকালকে নওগাঁ জেলায় সড়ক ও জনপদ বিভাগ তাদের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে সড়ক ও জনপথের জায়গা দাবি করে বিনা নোটিশে তাদের পেট্রোল পাম্প উচ্ছেদ করেছে তাদের সরকারি জায়গা মূলে। তো এই সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছে, রাজশাহী বিভাগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা কিন্তু গতকালকে একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছে, যেখানে তারা বলেছেন যে তারা দীর্ঘদিন
দিন থেকেই সরকারের বিভিন্ন নিয়ম মেনে আইন কানুন সবকিছু অনুসরণ করে এই পেট্রোলিয়াম ব্যবসা করে আসছেন। তারপরেও যদি উচ্ছেদের প্রয়োজন হয় তাহলে তাদেরকে নোটিশ কেন দেওয়া হলো না বা অগ্রিম কেন জানানো হলো না? এইভাবে হঠাৎ করে উচ্ছেদ করার কারণে এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা যেটি বলছেন যে তাদের এটি ব্যবসায় একটি বিশাল বড় আঘাত এবং আজকে তাদের উপরে হয়েছে, কালকে এই সংগঠনের অন্যান্য সদস্যদের ওপরেও হতে পারে। এই জন্য কিন্তু রাজশাহী পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে তারা কিন্তু গতকালকেই মিটিং শেষে এই সিদ্ধান্তটি দেয়। যদিও এই সিদ্ধান্ত সম্পর্কে এখনো তাদের যে সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে বা বগুড়ার যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছে, আমরা যেটি দেখেছি যে আসলে এই ধর্মঘটের প্রভাব এখনো পুরোপুরি বগুড়ায় শুরু হয়নি। অধিকাংশ জায়গাতে তারা আসলে এই ধর্মঘটের সম্পর্কে জানে না, আবার যারা জানে তারা কিন্তু কঠোরভাবে এই ধর্মঘট পালন করছেন। এখন বেলা গড়ালে যখন এই ধর্মঘটের ব্যাপারে সকলের মাঝে ছড়াবে তখন আসলে সাধারণ মানুষের কি ধরনের ভোগান্তি হবে বা মানুষের কষ্টগুলো আমরা আবারও তুলে ধরার চেষ্টা করব। চৈতি, বগুড়া থেকে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। ধর্মঘট প্রসঙ্গে আরো জানবো আমরা সরাসরি চলে যাচ্ছি পঞ্চগড়, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার জেলার মতোই কিন্তু আসলে এই উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু একই অবস্থা শুরু হয়েছে। সকাল 8টা থেকে কিন্তু পঞ্চগড় জেলায় যে 21টি পাম্প রয়েছে সেই 21টি পাম্প কিন্তু একযোগে কিন্তু আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা অনির্দিষ্ট কালের জন্য এই পাম্প বন্ধ রেখেছে বলে এদিকে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু 8টার পর থেকে বিভিন্ন মোটরসাইকেল, অটো, সিএনজি থেকে শুরু করে এবং ট্রাক, বাস সব কিন্তু এসে ভিড় করছে যে তেলের জন্য। কিন্তু এদিকে তেল না পেয়ে অনেকেই কিন্তু হতাশ, যেহেতু হঠাৎ করে এই তেল বন্ধের ঘোষণাটি আসে সেই কারণেই অনেকেই কিন্তু প্রস্তুতি না থাকা সত্ত্বেও কিন্তু চলে এসেছে এখানে তেল নিতে। কিন্তু তেল নিতে এসে কিন্তু এই সাবাব পাম্পে আমরা দেখেছি যে মানুষ কিন্তু ক্ষোভ ঝাড়ছে যে আসলে তেল হঠাৎ করে সিদ্ধান্ত নিবে, হঠাৎ করে তেল বন্ধ করবে, হঠাৎ করে খুলবে, এরকম একটি বিড়ম্বনার মধ্যে কিন্তু পড়েছে। আমরা দেখেছি যে এই সময়টা আসলে বড় মৌসুমের সময়, এই সময়ে আসলে সকলের বিশেষ করে ডিজেলের প্রয়োজন হয়, ডিজেল ছাড়া কিন্তু আসলে চলে না। সেই কারণে আমরা কথা বলবো, আপনি এখানে কেন এসেছেন? ডিজেল নিতে এসেছি, ডিজেল লাগবে তো। ডিজেল কি পেয়েছেন? না, ডিজেল পাইনি। কি বলতেছে? ডিজেল এখনো ডিজেল আসে হবে না বলতেছে। আচ্ছা, আমরা কথা বলবো এখানকার পেট্রোল যে পাম্প রয়েছে সেই পাম্পের একজন কর্মচারীর সাথে। আপনার কাছে জানতে চাই যে আপনারা কেন এই পাম্প তেলে দেওয়া বন্ধ রেখেছেন? নৌকায় কয়েকটা আপনার পেট্রোল পাম্প হঠাৎ করে নোটিশ ছাড়াই আপনার বন্ধ করে দেওয়ার ঘটনাতে আপনার আমাদের সমিতি আর কি এই যে আপনার তেল দেওয়া আর কি বন্ধ রাখছে সাময়িক জন্য। এটা আগে সিদ্ধান্ত নিলে আমরা এটা আবার সচল করে দেবো। এখন উপর থেকে আমরা শুনছিলাম যে আসলে তারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত আসলে আবার তেলের যে পাম্পগুলো সেগুলো সচল হবে, অর্থাৎ নৌকায় যে তেল উচ্ছেদ, সড়ক জনপথের যে নোটিশ ছাড়াই যে তেল মানে পাম্পগুলো উচ্ছেদ করেছে এরই প্রতিবাদে কিন্তু গতকাল রাতে কিন্তু আমরা শুনেছি যে আসলে সকল রাজশাহী এবং রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্পগুলো তেল বিপণন এবং বন্ধ রেখেছে এবং উত্তোলনও বন্ধ রেখেছে। যেই কারণে কিন্তু এই দুর্ভোগ আসলে কবে শেষ হবে সেটা বলা যাচ্ছে না বা বলতে পারছে না এখানকার যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা এমনটি বলছে। এদিকে কিন্তু পুরো দমে চলছে কিন্তু বড় মৌসুম। এই বড় মৌসুমে কিন্তু ডিজেলের অত্যন্ত প্রয়োজন থাকে, যেই কারণে কিন্তু অনেকেই আমরা দেখেছি যে সকাল থেকে জার্কিন নিয়ে এসে কিন্তু তেল নেওয়ার জন্য এসেছে। তারা কিন্তু আসলে তেল না পেয়ে কিন্তু চলে যাচ্ছে, তারা কিন্তু অনেকটা হতাশ। এদিকে যারা রয়েছে পাওয়ার টিলার চালক, যারা হচ্ছে বালু এবং পাথর বিভিন্ন রকম পণ্য আনা নেওয়া করে, তারা কিন্তু আসলে দেখেছি যে তেল নিতে এসে কিন্তু বিড়ম্বনায় পড়েছে। তারা কিন্তু গাড়ি এক প্রকার গ্যারেজ করে রেখেছে যে আসলে আজকে তারা চালাতে পারবে না, কারণ তেল তাদের নেই। এই বিড়ম্বনা কবে শেষ হবে এবং কখন শেষ হবে এটা কেউ জানে না, না জানে মালিক, পেট্রোল মালিক কর্তৃপক্ষ, না জানে শ্রমিকরা, না জানে চালকেরা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। চৈতি বাবু, ধন্যবাদ আপনাকে।
পেট্রোল পাম্প বন্ধের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার মধ্যরাতে এই সিদ্ধান্ত হয়। এর আগে প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় ভবনের ভেতরে আটকা পড়েন কর্মকর্তা কর্মচারীরা। এর আগে কোটা বহাল রাখার দাবিতে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে 5 দিনের কর্মবিরতি ঘোষণা করেন কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে স্থবির হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। কোন শক্তি আমাকে আটকাতে পারবে না, একমাত্র আদর্শ আর নীতি। এইটা আমার ঘোষণা। আমি যেটা আইন আছে, যেটা নিয়ম আছে, আমি এটার বাইরে কোনো অবস্থাতেই যেতে পারবো না। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ভোরে লাখো ধর্মপ্রাণ মুসল্লির ইবাদতের ধ্বনিতে মুখরিত হয় তুরাগতীর। অপেক্ষা আখেরি মোনাজাতের। ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে আমবয়ান। দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে হতে পারে আখেরি মোনাজাত। এই মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা ও শুরাই নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মেকাহাম্মদ জুবায়ের আহমেদ। আখেরি মোনাজাত শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে আগে থেকেই যানবাহন ঠিক করে রেখেছেন অনেকে। আখেরাতের কিছু শিক্ষা, যে দুনিয়া যে কিভাবে চলতে হবে ওই শিক্ষাটা দিতেছে এখানে। মেহনত যারা উম্মতকে একত্রিত করার যে এক প্রয়াস চলতেছে, ওই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। চাবো আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেয় এবং আমাদের দেশের উপর শান্তি বর্ষিত হোক। দিন এবং ইসলাম এবং ভ্রাতৃত্ববোধ, একজন আরেকজনের সাথে মুসলমানের সাথে কিভাবে সম্পর্ক রাখা আমরা এবং আল্লাহ রসুলের হুকুম এবং আহকামের উপর চলে দুনিয়া এবং আখিরাতে কিভাবে কামিয়াব হইতে পারি, এইটাই এলো দেখার আশা। এক ভাই দিন ভোলা আছে, তাকে দিনের কথা স্মরণ করা, নামাজের কথা স্মরণ করায় দেওয়া, আমলের কথাগুলো স্মরণ করায় দিয়ে তাকে আমলে জোড়ায় দেওয়া। ইজতেমার আরো খবর জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও ফাহিম আশরাফ। কথা বলবো তার সাথে। শুরুতেই চলে যাচ্ছি আলিমুজ্জামান সাফওয়ানের কাছে। সাফওয়ান, আখিরি মোনাজাতের আগে এখন সেখানে কি কার্যক্রম চলছে জানাবেন? সকাল থেকে কিন্তু আমরা রয়েছি টঙ্গী ইজতেমার যে তুরাগতীর সেখানে, এবং সকালে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে আমবয়ানের মধ্যে দিয়ে, এবং এটি করেছে ভারতের মাওলানা ফারুক সাহেব। এবং এখন কিন্তু ঘড়িতে ঠিক 9টার কিছু বেশি বাজে, এবং আজকে আমরা জানতে পেরেছি যে 9:30টার দিকে এখানে বয়ান করার কথা, হেদায়েতের যে বয়ান সেটি করার কথা রয়েছে। মাওলানা আব্দুর রহমান, তিনিও কিন্তু ভারতের একজন মাওলানা, এবং দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাত সেটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকেই কিন্তু মুসল্লিরা আসছেন। এখনও কিন্তু দেখছি আমরা অনেক মুসল্লি কিন্তু এই ইজতেমার যে প্রবেশ পথে রয়েছি আমরা তুরাগতীরে, সেখান দিয়ে প্রবেশ করছেন। তারা আখিরি মোনাজাতে অংশ নেবেন, সেটি কিন্তু হওয়ার কথা রয়েছে 12টার কিছু পরে, এবং সেটি কিন্তু পরিচালনা করবেন মাওলানা জুবায়ের সাহেব। তো সকাল থেকে তাদের যে আমলগুলোতে সেটি মুসল্লিরা করছেন, এবং খিত্তায় যে তারা বসে যে বয়ানগুলো হচ্ছে সেগুলো কিন্তু তারা শুনছেন। এবং কিছুক্ষণের মধ্যেই আসলে মাইকে আমরা শুনতে পেয়েছি যে হেদায়েতের যে বয়ান সেটি করার কথা রয়েছে ভারতের মাওলানা আব্দুর রহমানের, এবং তিনি যে মুসলমান উম্মার যে হেদায়েতের যে বয়ান সেটি তিনি করবেন, এবং এর মাধ্যমে এখান থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে তারা আসলে যা নিজ এলাকায় যে ইসলামের দাওয়াত সেটি তারা পৌঁছে দিবেন, এমনটাই আশা করেছেন মুসল্লিরা। তো একজন মুসল্লির সাথে এই মুহূর্তে একটু কথা বলতে চাই। তো আপনারা তো আজকে এসেছেন বিশ্ব ইজতেমার আখিরি মুনাজাতে অংশ নিতে, তো আজকে আল্লাহর কাছে আপনারা মুনাজাতের মাধ্যমে কি চাবেন? আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের নিজেদের গুনার জন্য মাপ চাইব, এবং দেশবাসীর জন্য প্রার্থনা করব, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়াতে মাফ করে দেন, আখিরাতে জান্নাতুল ফেরদাউসের আশায় আমরা এখানে মোনাজাতের জন্য আসছি। এবার তো দুপর্বে ভাগ হয়েছে মাওলানা জুবায়ের পন্থীদের যে ইজতেমা, তো লোকজন কিছুটা কম এবং অনেকে স্বাচ্ছন্দ্যে আসলে যে আমল সেগুলো করতে পারছেন, এটা কিভাবে দেখছেন আপনারা? আসলে দুই পর্বে ইজতেমা হওয়াতে অনেক সুযোগ সুবিধা হয়েছে, যেমন ওযু ইস্তেনজার জন্য, পাক পবিত্রতার জন্য, এরপরে আবার চলাফেরার জন্য এটা অনেক সুবিধা হয়েছে।
তারা বলছিলেন যে আপনারা জানেন যে এইবার কিন্তু জুবায়েরপন্থীদের যে ইজতেমা সেটি 2 পর্বে অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম পর্বের পর আজকে কিন্তু দ্বিতীয় পর্বের যে আখিরি মুনাজাত সেটি হওয়ার কথা রয়েছে এবং এটিও একই সাথে পরিচালনা করবেন তাদের যে শীর্ষ মুরব্বী রয়েছেন মাওলানা জুবায়ের সাহেব তিনি, এবং আজকে 12টা নাগাদ এই মুনাজাতটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে টঙ্গীর তুরাগ তীর থেকে সর্বশেষ খবর। আমাদের সাথে আরো যুক্ত আছেন সহকর্মী ফাহিম আশরাফ, কথা বলবো তার সাথে। ফাহিম, আপনি যেখানে আছেন সেখানে এখন কি ধরনের প্রস্তুতি দেখছেন, কি কার্যক্রম চলছে জানাবেন। আমরা এখন আছি বিশ্ব ইজতেমার 58তম পর্বের যে ইজতেমা ময়দানের প্রধান ফটক সংলগ্ন সড়কে। তো এখানে সকালে ফজরের পর থেকেই মুসল্লিরা বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন। এখন যদি আমি চিত্রটি দেখাই যে এখানে মুসল্লিদের যে একটা ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের এখানে ভিড় বেড়েই চলেছে। এছাড়া খিত্তায় খিত্তায় যে ইমান আকিদার তালিমগুলো সেগুলো সবাই নিচ্ছেন যে মুরব্বী আছেন তাদের থেকে। এছাড়া আমি আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে শেষ দিনের নিরাপত্তা বাড়াতে কঠোর প্রস্তুতি নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যদের থেকে আমরা জানতে পেরেছি যে বাহিরের যে ভিড় সেটি মোকাবেলায় তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। তারা অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী এখানে প্রয়োগ করেছেন এবং এখানে যে চুরি এবং ছিনতাইয়ের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছেন। তাদের অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের মাধ্যমে প্রতিটি জায়গায় তারা নজরদারিতে রাখছেন। এছাড়া এবছর আমরা জানতে পেরেছি যে 3000-এর বেশি দেশি বিদেশি অতিথি এসেছেন এই ইজতেমা ময়দানে। এই ছিল আমার কাছ থেকে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। চৈতি। ফাহিম, ধন্যবাদ আপনাকে। ইজতেমার ময়দান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী। আজ জমা পড়ছে জনপ্রশাসন সংস্কার কমিশন সহ 2 সংস্কার কমিশনের প্রতিবেদন। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন তুলে দেবেন কমিশন প্রধানরা। জনপ্রশাসন সংস্কারে 100টি সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বিগত 16 বছরের ভেঙে পড়া কাঠামো সংস্কারে গত 3 অক্টোবর 8 সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। এরপর 3 দফা সময় বাড়িয়ে কমিশনের মেয়াদ 15 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়, কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় আগেই প্রতিবেদন জমা দিচ্ছে কমিশন। বুধবার বেলা 12:30টার দিকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি, সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। প্রতিবেদনে 100টির বেশি সুপারিশ থাকছে বলে জানিয়েছেন আব্দুল মুঈদ চৌধুরী। অনেক প্রস্তাব আলোচনা করেছি, কি ফাইনালি যাবে সেইটা কালকে দেখতে হবে। বুধবার জনপ্রশাসনের পাশাপাশি বিচার বিভাগ সংস্কার কমিশনেরও প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন। এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আগামী 8 ফেব্রুয়ারি 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। আর এসব প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সাথে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন যাত্রা শুরু করবে। মঙ্গলবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর আগে সংস্কার কমিশন প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ঘোষণা দেয়। 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পরে আরো 5টি সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনের কথা বলেছি, সেই কমিশনকে অ্যাক্টিভেট করব আমরা। বিভিন্ন মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে গেল 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত 4টি কমিশন। বুধবার প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। মঙ্গলবার এই 6 কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ নিয়ে বৈঠকে পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান আগামী 8 ফেব্রুয়ারি 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। 8 ফেব্রুয়ারি একই সাথে 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। এসব প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন যাত্রা শুরু করবে। এরপর রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। সমঝোতা ও ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলবে বলেও জানান আইন উপদেষ্টা। সমঝোতা ক্রমে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় 50 লাখ ভোটার যুক্ত হচ্ছে। তবে কমিশনের লক্ষ্য ছিল 61 লাখের বেশি। এমনটাই জানালেন ইসি সচিব আখতার আহমেদ। বলেন, মিথ্যা তথ্য দিয়ে 17 বছরের কেউ ভোটার হয়েছেন এমন তথ্য নেই ইসির কাছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে কমিশন। শিউলি রায় রিপোর্ট। গত 20 জানুয়ারি বাড়ি বাড়ি থেকে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করে নির্বাচন কমিশন। সোমবার ছিল তথ্য গ্রহণের শেষ দিন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, এবারের হালনাগাদে ভোটার তালিকা যুক্ত হচ্ছেন 49,70,388 জন ভোটার। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল 61 লাখেরও কিছু বেশি। ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন 15,23,000, যা শতকরা হিসেবে 1.77%। মোট বৃদ্ধির 3.9%-এর মধ্যে বাদ পড়াদের বৃদ্ধির হার 2.44%। এছাড়াও নতুন ভোটার বৃদ্ধির হার শতকরা 1.46%। নতুন ভোটার নিবন্ধন হয়েছেন 1.46। মোট বৃদ্ধির হার সেক্ষেত্রে 3.9%। আর মৃত ভোটার কর্তনের হার এটা 1.77। নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার 16 লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। এই ডেটাটা আমরা রেগুলার আপডেট করছি। এখন আমি এই পয়েন্ট ইন টাইমে দাঁড়িয়ে বলছি, আগামীকালকে আসলে এই ডেটাটা চেঞ্জ হবে আর বাড়বে। কাজেই আপনাকে এই ডেটাটার সেজন্য স্ট্যাটিস্টিক্স এর ভেরিয়েশনটাই ওই জায়গাটাতে, সৌন্দর্যটাও ওইখানে যে আজকেরটা কালকের ভেরিয়েবল হয়ে যাচ্ছে, মানে রিলেটিভ হয়ে যাচ্ছে। এছাড়া নিবন্ধন চলবে 11 এপ্রিল পর্যন্ত। অনলাইন এবং আঞ্চলিক কার্যালয়ে 18 বছরের বয়সী বাংলাদেশিরাও নিবন্ধন করতে পারবেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রাজশাহী বিভাগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। বিভাগের 8 জেলার 69 উপজেলার বিদ্যমান তালিকা থেকে ভোটার বেড়েছে প্রায় 4%। মারা যাওয়ায় বাদ পড়েছেন 2.25 লাখের বেশি ভোটার। তবে নির্ধারিত সময়ে যারা হালনাগাদের তথ্য দিতে পারেননি তাদের জন্য খোলা থাকছে ভোটার হওয়ার দ্বার। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী বিভাগে পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে 3 ফেব্রুয়ারি। 20 জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল। ভোটার নিবন্ধন শুরু হচ্ছে বুধবার থেকে, যা চলবে 11 এপ্রিল পর্যন্ত। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন। দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম একজন ভোটার হওয়ার জন্য। নতুন ভোটার হওয়ার জন্য যেসব কাগজ, যেসব তথ্যগুলো প্রয়োজন সেগুলো নির্বাচন কমিশনে জমা দিয়েছি আমরা। নতুন ভোটার হতে পেরে খুবই ভালো লাগছে। আমি আসলে নতুন ভোটার হয়েছি এইবার। নতুন ভোটার হিসেবে আমার সামনে আশা থাকবে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে। হালনাগাদ তথ্য অনুযায়ী বিভাগের সবচেয়ে বেশি ভোটার বেড়েছে পাবনা জেলায় 4.77%। এরপরই সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। মারা যাওয়ার তালিকা থেকে বাদ পড়া ভোটার সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে 1.68%। নির্বাচন কমিশন এবার একটা টার্গেট 5% ধরেছিল, সেই অনুযায়ী আমাদের পুরা বিভাগে প্রায় 4% তথ্য সংগ্রহ হয়েছে। এবং আরও একটা আশাব্যঞ্জক যে আমাদের যেই ভোটারগুলো মারা গিয়েছে ইতিপূর্বে, সেটাও আমরা প্রায় 2,25,252 জনকে আমরা কর্তনের তালিকা আওতায় নিয়ে এসেছি।
যারা নির্ধারিত সময়ে তথ্য ফর্ম পূরণ করতে পারেননি তারা যে কোনো সময় নির্বাচন কমিশনের সফটওয়্যার বা নির্বাচন অফিসে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। একটা মানুষ সেই আমাদের এই 365 দিনই তিনি ভোটার হতে পারবে, কোনো সমস্যা নাই। আমাদের অ্যাপসের মাধ্যমে সে ঘরে বসে কিংবা যে কোনো জায়গায় ল্যাপটপে যে কোনো দোকানে উনি তার তথ্যাদি দিয়ে নিজে তার তথ্য দিয়ে পূরণ করে ভোটার ফর্ম পূরণ করে তিনি আমাদের অফিসে আসলে আমরা বায়োমেট্রিক নিব। 2024 সালের হিসেব অনুযায়ী রাজশাহী বিভাগে মোট ভোটার সংখ্যা 1,57,12,921 জন, যার মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন 116 জন। নতুন তালিকায় তাদের কোনো তথ্য নেই। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। যশোরের বাবলাতলা এলাকায় ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ধসে পড়েছে অন্তত 80টি পরিবারের বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, সরকার দলীয় নেতাদের প্রভাব এবং পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে এই দুর্ভোগের শিকার হয়েছেন তারা। বিস্তারিত সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্টে। নদীতে ঘরবাড়ি হারিয়েছেন যশোরের বাবলাতলা এলাকার ভৈরবপাড়ের অন্তত 80টি পরিবার। কিছু পরিবার তাদের সর্বস্ব হারিয়েছেন অক্টোবরের ভারী বৃষ্টিপাতে। নদী ভাঙ্গনে অনেকে আবার তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও পায়নি কোনো সমাধান। 20 বছর ধরে আমরা এখানে নদীর পাড়ে রয়েছি, আমাদের কোনোদিন কোনো সমস্যা হয়নি। বালি তোলার কারণে আমাদের অনেক সমস্যা, ঘরবাড়ি ধসে ভেঙে পড়ে গেছে। তিলে 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 করে একটা ঘর করছি, সেই ঘরটাই বালি উত্তোলনের কারণে আমার নদীতে বিলীন হয়ে গেছে। রিসেন্টলি বাড়িটা করেছে, বাড়িটা করার সম্ভবত 2 মাসের ভিতর ভেঙে পড়েছে। আমরা এখন সম্পূর্ণ গৃহহীন এক প্রকার। ভৈরব নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শহরের কসবা ঘোষপাড়া এবং বাবলাতলা এলাকার নদীর পাড়ের বিভিন্ন স্থাপনা ধসে পড়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। প্রভাবশালী এক চক্র এই বালু উত্তোলন করেছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বাসিন্দারা। আমার গ্রামের বাড়ি জমি জায়গা ছিল, সেগুলো বেশি নিয়ে আমি এখানে এই বাড়িটা করছি। বালি তোলার কারণে আমার এই ক্ষতিগুলো হয়েছে। এখন আমি চাই আমার এই ক্ষতিপূরণ দিক। বর্ষার সিজন আসলে আস্তে আস্তে ডাব পুরো বিল্ডিং সহ ঘর সহ সব ভেঙে পড়েছে। এই ক্ষতিগুলো তো কে দেবে আমাদের? এদিকে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এবার যশোর জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য বছরগুলোর তুলনায় খুব বেশি, যার কারণে নদ নদীতে পানি প্রবাহ, পানি নিষ্কাশনের পরিমাণটা বেশি হয়েছে। তারই প্রেক্ষিতে কিছু কিছু জায়গায় দেখা যায় যে পাড়ে ভাঙন হয়েছে বা ছোটখাটো আকারে ভাঙন দেখা দিছে। খুব তাড়াতাড়ি ওখানে বিধি মোতাবেক যেটা করা যায় সে ব্যবস্থা আমরা গ্রহণ করব। নদী ভাঙ্গন রোধ এবং অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভৈরবের বাসিন্দাদের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। মগের মূল্যকে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা। ঘটেই চলেছে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড। এবার এক কলেজ ছাত্রীকে চুরির অপবাদ দিয়ে রাতভর আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওই কলেজ ছাত্রীকে উদ্ধারে পরিবার প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও পায়নি কোনো সহায়তা। কোনো উপায় না পেয়ে 24 ঘন্টা পর মুক্তিপণের মাধ্যমে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে পরিবার। এমন ঘটনায় প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবার, চায় জড়িতদের বিচার। ইরফান রানা ক্যামেরায়, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। বলছিলাম যে কিভাবে টাকাটা অ্যারেঞ্জ করা যায়। কুষ্টিয়ার কলেজ ছাত্রী আঞ্জুমান গত 31 জানুয়ারি শুক্রবার মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামে যান কনে সাজাতে। সবকিছু ঠিকঠাক চললেও কনে সাজানোর শেষ মুহূর্তে আঞ্জুমানের বিরুদ্ধে তোলা হয় কনের দুল চুরির অভিযোগ। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস ও তার সহযোগীরা মিলে চুরির অপবাদ দিয়ে কয়েক দফায় তল্লাশি চালিয়ে কিছু না পেলেও তার উপর চালায় শারীরিক ও মানসিক নির্যাতন। খবর পেয়ে তার এক প্রতিবেশী আঞ্জুমানকে উদ্ধারে গেলে তাকেও আটকে রাখে অভিযুক্তরা। মুক্তিপণের জন্য পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। টাকা দিতে রাজি না হয় রাতভর স্থানীয় একটি ক্লাব ঘরে আটকে রেখে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। মুক্তিপণ দাবি করে আমাদের কাছে অনেক টাকা। তারপরে পরিবারকে জানানোর পরে পরিবার থেকে মানুষজন যায় আমাদেরকে মুক্তি নেওয়ার জন্য। আমার আব্বু শহরে আসলো, এসে টাকা নিয়ে যে আমাদের ছাড়াই আনলো 11টা থেকে 12টার দিকে। তাদের উদ্ধারে পরিবারের সদস্যরা বারবার প্রশাসনের কাছে গিয়েও পায়নি কোনো সহযোগিতা। ফলে নিরুপায় হয়ে ঘটনার 24 ঘন্টা পর শনিবার সকাল 11টার দিকে মুক্তিপণের টাকা দিয়ে উদ্ধার করে কলেজ ছাত্রী আঞ্জুমান ও সম্রাট ইসলামকে। প্রশাসনের এমন ভূমিকায় ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবার। এত অসহায় লাগলো যে পুলিশ প্রশাসন
সহযোগিতা করবে, কেউ পাশে দাঁড়ালো না। এত বিচার তো চাই। তবে অভিযুক্ত ওই ইউপি সদস্য বলছেন দুলের দাম ৬৫,০০০ টাকা, তাই নেওয়া হয়েছে ৫০,০০০ টাকা। তবে কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলে দাবি তার। না ওইটা ওই যে যখন ওই যে মিস হয়েছিল তখন ওই বেরতে ধাক্কা দিয়েছিল, তখন আমি ছিলাম, আমার ওই বাইক নিয়েছিল, একটা ধাক্কা দেখো তো হয়তো খুব বেশি হলে পরে মানে একদিকে ইতিমধ্যে তারপরে গায়ে কেউ হাত দেবে, আমি ওর গায়ে কেউ হাত দিবে না, পরে আর গায়ে হাত। এ ঘটনায় পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বলছেন ভুক্তভোগীকে আদালতের দ্বারস্থ হওয়ার কথা। আপনি জানেন যে ওর জন্য কত কি পরিমাণ আমি গালাগালি করেছি, ওদেরকে দিয়ে একটা কোর্টে সাবমিশন দিয়ে দেব। এটা তো একটা মানুষকে আটকে রেখে টাকা নিতে পারে, এটা কি এটা করতে হবে? কলেজ ছাত্রীকে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। ৬৫,০০০ টাকা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে বদলি বাণিজ্য, ডেপুটেশন, শিক্ষক নিয়োগে অর্থ আদায় সহ অভিযোগের শেষ নেই। অভিযোগ রয়েছে ভুলক্রমে শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে এক শিক্ষকের আইডি থেকে খালেদা জিয়া ছবি যাওয়ায় তাকে জরিমানা করা হয় ২০,০০০ টাকা। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। ৩৪ বছরের শিক্ষকতা পেশা থেকে অবসরে যাবেন ১.৫ মাস পর। গেল বছর ৫ আগস্টের আগে তার ফোনটি হাতে নেয় ৭ বছরের নাতি। ভুলক্রমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি ছবি চলে যায় শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই শিক্ষককে ২০,০০০ টাকা জরিমানা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ। একই সঙ্গে দেয়া হয় শোকজ নোটিশ। ফেসবুক থেকে একটা ছবি কি করে পোস্ট হয়ে যায়, খালেদা জিয়ার ছবি। আমি অত্যন্ত মর্মাহত হয়েছিলাম যে আমার মতো একটা টিচার এক জায়গায় ৩৪ বছর চাকরি করে আমাকে এইভাবে ব্যবস্থা করেছে। শুধু আমিনুলই নয়, পরিমলের হাতে হেনস্থার শিকার আরও অনেকেই। সম্প্রতি উপজেলায় নিয়োগ পাওয়া ৭৯ জন শিক্ষকের থেকে ২,০০০ টাকা আদায় করারও অভিযোগ উঠেছে। এছাড়াও বিভিন্ন সময় নানা অজুহাতে শিক্ষকদের থেকে টাকা আদায় করার অভিযোগ আছে। একটা সিন্ডিকেট করে আমাদের টিচারদের কাছ থেকে যে কোনো সেবাতে টাকা নেই। আমাদের যোগদানের জন্য ২,০০০ টাকা দিতে হয়, ট্রেনিংয়ের জন্য ২,০০০ টাকা দিতে হয়, মাতৃত্বকালীন ছুটি নিতে গেলে ২,০০০ টাকা দিতে হয়, ইভেন মেডিকেল লিভ নেওয়ার জন্য ২,০০০ টাকা নিতে হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে পরিমল বলছেন তার বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র। তাকে শোকজ করেছে কিনা আমার এই মুহূর্তে মনে নেই। আর যে বিষয়টা উত্থাপন হয়েছে যে সেই প্রসঙ্গে তার কাছ থেকে আমি উৎকোচ গ্রহণ করেছি, এই বিষয়টা পুরোটাই একটা ষড়যন্ত্রমূলক। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই বিষয়ে তার সম্পর্কে এরকম অভিযোগ আমি এইভাবে বৈধ কাজের সঙ্গে জড়িত হচ্ছে বলে কেউ অভিযোগ করেনি আমাকে। আর যদি কোনো অভিযোগ রিটেন ডকুমেন্টটা আসে তাহলে আমি তদন্ত করে ব্যবস্থা। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের এমন হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।